প্রতিটি পাহাড় সফরেরই একটা নিজস্ব গল্প থাকে। কোনোটা পথের গল্প, কোনোটা মানুষের, কোনোটা আবার প্রকৃতির। আমাদের এবারের সফরটা ছিল একটু অন্যরকম। পাহাড়ের টানে বেরিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু সঙ্গে ছিল দুই ক্ষুদে সহযাত্রী, যাদের কাছে প্রতিটি বাঁক, প্রতিটি মেঘ, প্রতিটি নতুন দৃশ্য ছিল এক একটা আবিষ্কার। উত্তরবঙ্গের শান্ত নির্জন পাহাড়ি গ্রাম চারখোল, কাফেরগাঁও আর কালিম্পংকে ঘিরে 3 দিনের এই সফরে কখনো মেঘ নেমে এসেছে হাতের নাগালে, কখনো পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে খুঁজে পেয়েছি অচেনা সৌন্দর্য। চলুন, আজ আপনাদের নিয়ে চলি কালিম্পং জেলার পাহাড়ি পথ, মেঘে ঢাকা গ্রাম আর কিছু সুন্দর মুহূর্তের সন্ধানে। বোলপুর থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে মালদাতে নেমে সেখান থেকে আবার ব্রহ্মপুত্র মেল ধরে ভোর ভোর এনজিপি স্টেশনে নেমে পড়লাম। এবারে ব্রহ্মপুত্র মেলের টিকিট ছিল আমাদের ফার্স্ট ক্লাসে। এটা ব্রহ্মপুত্র মেলের ফার্স্ট ক্লাস কোচ। আমরা একটা কূপ পেয়েছিলাম আর একটা কেবিন। এটা ব্রহ্মপুত্র মেলের কূপের ভিতরের অংশটা। আমরা সকাল সকাল এনজিপি স্টেশনে নেমে পড়েছি। সকাল না, ঠিক ভোর ভোর। এখন আমরা ফ্রেশ হয়ে, এখন ঘড়িতে সময় ভোর 5টা। তো আমরা আজকে যাব চারখোল। তো যারা এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে চান, তারা এনজিপি স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, বুক করে যেতে হবে। তো আমরা যেহেতু 4জন আছি তাই ছোটো গাড়ি করেছি। এখান থেকে ছোট গাড়ি 4 সিটার আপনার মোটামুটি ভাড়া পড়বে 3,500 টাকা। আর বড় গাড়ি নিলে সুমো, সেগুলো পড়বে 4,500 মতো। সেটা সিজন ওয়াইজ ভ্যারি করবে। অবশ্য আমরা ঠিক সিজনেই 3,500 টাকা একটা ওয়াগনার বুক করেছি। এখান থেকে চারখোলের দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার। তো আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা সেবক, তারপরে লুপ ব্রিজ হয়ে চারখোল পৌঁছাবো। তো চলো, যাত্রা শুরু হোক আমাদের। আমরা এবার যে গাড়ি করে এনজিপি থেকে চারখোল যাই, তো সেই দাদার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছিল। ওনার ওয়াগনার গাড়ি, নতুন মডেলের। দাদা খুব ভালো গাড়ি চালান। আপনারা চাইলে এই গাড়ি এনজিপি স্টেশন থেকে বুক করতে পারেন। এনজিপি থেকে NH10 ধরে একটু এগোতেই পাহাড়ের অনুভূতি পেতে শুরু করলাম। সেবক করোনেশন ব্রিজ পেরিয়ে নিউ ম্যাল জংশনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে মিনামোড়ের কাছে বাঁ দিকে কিছুটা গিয়ে নবনির্মিত লুপ ব্রিজে উঠলাম। আমরা এখন রয়েছি কালিম্পং জেলার নতুন তৈরি হওয়া একটা লুপ ব্রিজ। এটা কালিম্পং জেলার একটা দারুণ পাহাড়ি কনস্ট্রাকশন বলা যায়। সাপের মতো আঁকানো বাঁকানো পথ দিয়ে অনেকটা লুপ করে অনেকটা হাই টেলিভিশন অনেকটা সহজে উঠে এই ব্রিজটি তৈরি হয়েছে। যদিও এই ব্রিজটি এখনও সম্পূর্ণ হাইওয়ের সঙ্গে কানেক্টিং হয়নি, এবং কানেক্টিং হলে সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে লাভা, লোলেগাঁও এইসবের দূরত্ব অনেকটাই কমে যাবে। তো তবে এর মধ্যে দিয়ে এখন ছোট গাড়ি যাওয়া আসা করছে, যেহেতু এটা হাইওয়ের সঙ্গে কানেক্টিং হয়নি। তো নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি লুপ ব্রিজ দিয়েই। উপর থেকে ওয়েদারটা আজ খুব ক্লিয়ার না থাকায় হয়তো মোবাইলে সবটা বোঝানো যাচ্ছে না। তো কনস্ট্রাকশন দারুণ, এবং খুব অল্প সময়ে অনেকটা এলিভেশন এবং দারুণ একটা যোগাযোগের মাধ্যম এই লুপ ব্রিজ। একে স্নেক ব্রিজও বলা হচ্ছে বর্তমানে। লুপ ব্রিজ পেরিয়ে মেঘে ঢাকা পাহাড়ি পথে এগিয়ে চললো আমাদের গাড়ি। মনে হচ্ছিল সাদা মেঘের চাদর ভেদ করে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি এক স্বপ্নের রাজ্যে। যেহেতু আমরা সকাল সকাল এনজিপি থেকে রওনা দিয়েছিলাম, তাই বেলা 10টা নাগাদই পৌঁছে গেলাম চারখোলে আমাদের রিসর্টে। মে মাস পাহাড়ের ভ্রমণের পিক সিজন, তাই শেষ মুহূর্তে ভালো হোমস্টে বা রিসর্ট পাওয়া বেশ কঠিন। আমরা অবশ্য আগেই বুকিং করে রেখেছিলাম। বিভিন্ন রিভিউ আর ছবি দেখে যে প্রপার্টিটি আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল সেটি হলো আমারভি হোটেল অ্যান্ড রিসর্ট। বেশ বড় এলাকা জুড়ে গড়ে ওঠা এই প্রপার্টিটি একেবারেই নতুন, আর প্রথম দেখাতেই এর পরিচ্ছন্নতা ও পরিকাঠামো নজর কাড়ে।
তবে শুধু দেখতেই সুন্দর নয়, এখানে থাকার অভিজ্ঞতাও ছিল অসাধারণ। খাবার দাবার, আতিথেয়তা, পরিবেশ সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা সত্যিই খুব ভালো ছিল। এই রিসর্ট নিয়ে আমি আলাদা একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি, আগ্রহী হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি দেখে নিতে পারেন। সব মিলিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, এই প্রপার্টির জন্য আমার রিভিউ নিঃসন্দেহে একটা বড়সড় প্লাস। বিকেলের দিকে আমরা চারজনে বেরিয়ে পড়লাম চারখোল গ্রামটাকে একটু কাছ থেকে দেখার জন্য। শান্ত নিরিবিলি এই পাহাড়ি গ্রামে হাঁটতে হাঁটতে স্থানীয় মানুষের সরল জীবনযাপন আর কঠোর পরিশ্রমের ছবি যেন বারবার চোখে ভেসে উঠছিল। বিকালবেলা হাঁটতে হাঁটতে আমরা চারখোল গ্রামের এই শেষ প্রান্তে চারকোল ফটকে পৌঁছে গেছি। এখান থেকে রাস্তাটা কয়েক ভাগে ভাগ হচ্ছে, তার রুট ম্যাপও এখানে দেওয়া আছে। এই রাস্তাটায় যদি সোজা যায় তাহলে আমরা চারকোল গ্রাম হয়ে কালিম্পং পৌঁছে যাব। এই রাস্তা থেকে উপরের দিকে এই রাস্তাটায় যদি যাই তাহলে আমরা লোলেগাঁও পৌঁছে যাব। লোলেগাঁওয়ের দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, যেটা ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে। আর একটা সানরাইজ পয়েন্ট, সেটা 3 কিলোমিটার। আর আমরা যদি যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাগড়াকোট হয়ে, এই উপরের দিকে এই রাস্তাটায় বাগড়াকোট পৌঁছে যাব। বাগড়াকোট থেকে এই রাস্তাটা চলে আসছে দিয়ে চারকোল গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করছে। চারিদিকে মেঘের আনাগোনা, মেঘ ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো চারিদিকে। পুরোপুরি নিঃশব্দ, নীরব এ জায়গা, নিরিবিলি, একেবারেই অফবিট যে ডেস্টিনেশন আমরা খুঁজে থাকি, সেই অফবিট ডেস্টিনেশনেরই অন্যতম একটা এই চারকোল গ্রাম। পাহাড়ের আবহাওয়ার কথা তো সবাই জানেন, এক মুহূর্তে ঝকঝকে রোদ আর পর মুহূর্তেই চারিদিক মেঘে ঢেকে যায়। সেদিনও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ আগেও যে পাহাড়গুলো রোদে ঝলমল করছিল, মুহূর্তের মধ্যেই তারা হারিয়ে গেল মেঘের আড়ালে। মেঘে মোড়া সেই বিকেলের সৌন্দর্য উপভোগ করে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধ্যা নামতেই চারপাশের পরিবেশ যেন আরও মোহময় হয়ে উঠল। হোমস্টে সেজে উঠল আলোর মালায়, আর দূরের পাহাড়গুলো ধীরে ধীরে ঢেকে গেল রাতের অন্ধকারে। পাহাড়ি সন্ধ্যার সেই নীরব সৌন্দর্য বেশ কিছুক্ষণ মনকে আচ্ছন্ন করে রেখেছিল। পরদিন সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। আগের দিনে মেঘে মোড়া চারখোল আর আজ সকালের ঝকঝকে চারখোল, দুটিকে যেন সম্পূর্ণ আলাদা দুই রূপে দেখলাম। সকালের নরম রোদে পাহাড়ি গ্রামটা তখন আরও প্রাণবন্ত, আরও সুন্দর। গ্রামের মানুষজন তখন দিনের কাজকর্ম শুরু করে দিয়েছেন। কেউ মাঠের দিকে যাচ্ছেন, কেউ বা ঘরের নিত্যদিনের কাজে ব্যস্ত। পাহাড়ি জীবনের সেই সহজ পরিশ্রমী ছন্দকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম আমরা। তবে এই সকালের ভ্রমণের সবচেয়ে মজার সঙ্গী ছিল গ্রামেরই একটি পোষ্য কুকুর। কোথা থেকে যে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল তার জানা হয়নি, কিন্তু পুরো পথ জুড়েই সে ছিল আমাদের নীরব পথপ্রদর্শক। তো এই চারকোল গ্রামের সবথেকে যেটা আমার খুব মন কেড়েছে, যেটা খুব ভালো লাগবে আপনাদের, সকালবেলা আজ আমি ভোর ভোর উঠে পড়েছিলাম, তখনও রিসর্টে কেউ ওঠেনি। তো এখানে পাখিদের কিচিরমিচির ডাক, এটা আমরা তো এখন চড়ুই পাখি দেখতেই পাই না, কিন্তু এখানে অনেক চড়ুই পাখি এবং বিভিন্ন রকম পাখি রয়েছে। এবং আমি ঘুম থেকে উঠে দেখি সকালে ব্যালকনিতে অনেকগুলো চড়ুই পাখি, এবং চারদিকে প্রচুর পাখির ডাক। সকালবেলাটা চারিদিকে নিরিবিলি তো বটেই, পাখির ডাক আপনাকে মুগ্ধ করবে। পাখিপ্রেমী যারা আছেন তাদের জন্য তো চারকোল একটা পারফেক্ট ডেস্টিনেশন। আর আমাদের এই হোমস্টের পজিশনটাও এত সুন্দর জায়গায় যে সেটা প্রকৃতির কোলে, ফলত মেন রাস্তা থেকে একটু উপরে, ফলত এই যে প্রাকৃতিক জিনিসগুলো, এই পাখির ডাক, নীরবতা, এটা আপনার মন কাটতেই বাধ্য। আমরা চারকোল থেকে কাফেরগাঁও যাব আজকে। কাফেরগাঁও যাওয়ার পথে বেশ কয়েকটি পয়েন্টে দাঁড়াবো, সেরকমই একটা পয়েন্টে দাঁড়িয়েছি। এটা ঝান্ডি জঙ্গলের মধ্যে ঝান্ডি সানরাইজ ভিউ পয়েন্ট।
এই ঝান্ডি সানরাইজ ভিউ পয়েন্ট একটা ওয়াচ টাওয়ার মতো, এখানে থেকে সকালবেলার সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখতে লোকেরা এখানে আসে। এটা হচ্ছে সেই ঝান্ডি সানরাইজ ভিউ পয়েন্ট। এখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে সূর্যোদয় দারুণ দেখা যায়। অবশ্যই মে মাসে এটা সম্ভব নয়, নভেম্বর ডিসেম্বরে খুব সুন্দর সানরাইজ দেখা যায় এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এই সানরাইজ ভিউ পয়েন্টে সানরাইজ দেখার জন্য। আমরা এখন যাচ্ছি লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ। মেন রাস্তা থেকে এরকম ঢালাই দেওয়া একটা রাস্তা দিয়ে কিছুটা পেরিয়ে গেলে আমরা পৌঁছে যাব লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজে। আমরা পৌঁছে গেছি লোলেগাঁওয়ের সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজে। তো হ্যাঙ্গিং ব্রিজ অনেক বড় ব্রিজটা, এখান থেকে শুরু করে এখানে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন এখান থেকে অনেকটা প্রায় মনে হয় 300 থেকে 400 মিটার বা তারও বেশি এই হ্যাঙ্গিং ব্রিজ। তো এই হ্যাঙ্গিং ব্রিজ সম্বন্ধে আমার শুনে নেবো, আমাদের এখানকার লোকাল আমাদের এক ভাইয়া আছে। তো ভাইয়া ये ब्रिज कब यूज होता था पहले? हाँ, पहले होता था। आज से समझ लीजिए कि 10-15 साल आगे। हाँ तो यहाँ पर बहुत ये चलता था। हाँ समझ लीजिए यहाँ का लोकल सिर्फ नहीं, टूरिस्ट लोग भी बहुत आता था। अच्छा तो उसके बाद थोड़ा कम होने लग गया। अच्छा। और मेंटेनेंस भी होना छोड़ दिया, बंद हो गया? तो हाँ, बंद हो गया। अभी तो ऐसे ही है। अच्छा। तो यहाँ पर लेकिन टूरिस्ट लोग आता है, पसंद तो करता है, हाँ लेकिन उसके ऊपर चलने के लिए कोई ऑप्शन नहीं है। अभी तो हाँ। खराब हो गया है। अच्छा। ये बाद में क्या होगा वो तो पता नहीं है, फिर भी हाँ। बहुत अच्छा है। ये काफिर में है लोलेगांव। हाँ, ठीक है। ও, তো এটা এখন বর্তমানে পরিত্যক্ত, কেউ আমরা এখানে যেতে পারবো না এটা মেনটেন্যান্সের অভাবে। তো যদি ভবিষ্যতে আবার এটা রিপেয়ারিং হয় তাহলে হলেও চালু হতে পারে। তাও এই হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য মানুষ টুরিস্ট এখনো এখানে ভিড় করে। কাফেরগাঁওয়ের কাছাকাছি এটা এই হ্যাঙ্গিং ব্রিজ। এখন আমরা রয়েছি জেরং ভিউ পয়েন্টে। জেরং ভিউ পয়েন্ট এবং ডাবলিং ভিউ পয়েন্ট আসার জন্য মেন গেটে টিকিট কেটে তারপর এন্ট্রি নিতে হয়। ডাবলিং ভিউ পয়েন্টটা পেরিয়ে এসে গাড়িতে আসতে হবে। 5-10 মিনিট নিচে নামলে জেরং ভিউ পয়েন্ট পাওয়া যায়। এই জেরং ভিউ পয়েন্টের এই রাস্তা দিয়ে, এই এন্ট্রান্স থেকে এই রাস্তা দিয়ে নামলে নিচে একটা ন্যাচারাল কেভ পাওয়া যাবে। তো আমরা আস্তে আস্তে নিচে নামতে শুরু করি এই রাস্তা দিয়ে। জেরং ভিউ পয়েন্টের একদম এই রেলিংয়ের পাশে গভীর খাদ এবং নিচে রাস্তা দেখা যাচ্ছে এবং ছোট ছোট গ্রামও দেখা যাচ্ছে। এই রাস্তা বরাবর আমরা নিচে যাব। উপরের রাস্তা দিয়ে নেমে তারপরে নিচে এই সংকীর্ণ কাঠের সিঁড়ি এই দিয়ে নিচে নামতে হবে। আস্তে নামো, সাবধানে সাবধানে। এই জায়গাটা হচ্ছে সেই ডাবলিং ভিউ পয়েন্ট এবং ডাবলিং স্কাই ওয়াক। প্রচুর ট্যুরিস্ট এখানে আসে এবং তারা স্কাই ওয়াকের এখানে বসে ছবি তোলে। উপরের এইখানে একটা ছোট্ট স্কাই ওয়াক করা হয়েছে এবং স্কাই ওয়াকের পরে শেষে একটা সেলফি জোন। এটা হচ্ছে লোলেগাঁও বুদ্ধা পার্ক। সামনে একটা বুদ্ধ স্ট্যাচু, ভিতরে আই লাভ লোলেগাঁও লেখা। হাইডেনজিয়াম ফুল ফুটেছে ভিতরে, পাইন গাছ সারি সারি করে, আর ভিতরে একটা ফ্লাইং ব্রিজও রয়েছে। দেখা যাক ভিতরটায় ঢোকা যাক কেমন কি। কাফেরগাঁও পৌঁছে আমরা উঠেছিলাম ওশিয়ান হোমস্টেতে। কাফের মনেস্ট্রির কাছে অবস্থিত এই হোমস্টেতে রয়েছে 4টি সুন্দর কাঠের ডুপ্লেক্স রুম।
রুমগুলোর অন্যতম আকর্ষণ হলো তাদের ডুপ্লেক্স ডিজাইন। পরিবারের সঙ্গে থাকলে বেশ আরামদায়ক লাগে, বিশেষ করে উপরে ও নিচে দুই তলাতেই আলাদা আলাদা থাকার বাথরুম বিষয়টি আমার বেশ সুবিধাজনক মনে হয়েছে। তবে রুমের পরিকাঠামো ভালো লাগলেও পরিষেবা, খাবার দাবার, অতিথি আপ্যায়ন এবং বিশেষ করে স্থানীয় গাড়ির ব্যবস্থা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা সন্তোষজনক ছিল না। কিছু ক্ষেত্রে আরও আন্তরিকতা ও পেশাদারিত্ব আশা করেছিলাম। স্নান, খাওয়া দাওয়া আর কিছুটা বিশ্রামের পর বিকেলের দিকে যথারীতি আবার বেরিয়ে পড়লাম কাফেরগাঁওয়ের পথঘাট চিনে নিতে। পাহাড়ি গ্রামের নিরিবিলি পরিবেশে উদ্দেশ্যহীনভাবে হাঁটার মধ্যেও যে আলাদা আনন্দ আছে তা এখানে না এলে বোঝা যায় না। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এক বিশাল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, সেন্ট স্টিফেন্স একাডেমি। গেট খোলা ছিল, ভিতরে ঢুকে পড়লাম যথারীতি। ভিতরে সাক্ষাৎ হলো স্কুলের কর্মীদের সাথে। জানতে পারলাম ওখানেও তখন গ্রীষ্মের ছুটি চলছে। প্রায় 800 ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের প্রত্যেকের পৃথক বয়েজ ও গার্লস হোস্টেল রয়েছে। ফেরার পথে কিছুটা সময় কাটলাম কাফের মনস্ট্রিতে। পাহাড়ের নীরবতা আর মনস্ট্রির শান্ত পরিবেশ একে অপরের সঙ্গে যেন মিশে গেছে। কিছুক্ষণ সেখানে বসে থাকলেই মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে ওঠে। সন্ধ্যা নামতে শুরু করতেই স্কুলের মাঠ থেকে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। দূরে কালিম্পং শহরের অসংখ্য আলো জ্বলে উঠেছে, আর অন্ধকার পাহাড়ের বুকে সেই আলোগুলো যেন ছড়িয়ে থাকা তারার মতো ঝিকঝিক করছে। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। আমরা আজকে কাফেরগাঁও থেকে কালিম্পং হয়ে এনজিপি নামবো। কালিম্পংয়ে আমরা কিছু সাইট সিন, ডেলো, তারপরে সায়েন্স মিউজিয়াম, মনেস্ট্রি এইসব ঘুরে তারপরে আমরা বিকালবেলায় এনজিপি নেমে যাব, কারণ আজ এনজিপিতে আমাদের ট্রেন নেই, কাল সকালে শতাব্দী এক্সপ্রেস, তাই আজকে এনজিপিতে নাইট হল্ট করব। তো আপাতত এনজিপির রাস্তায়। কাফেরগাঁও থেকে কালিম্পং যাওয়ার পথে রেলি নদীর ওপরে রেলি ব্রিজ, সেই রেলি ব্রিজের নিচে বয়ে চলেছে রেলি নদী। নিচে রেলি নদী গর্জন করতে করতে এগিয়ে যাচ্ছে। যদিও এখন বর্ষাকাল নয়, তাই জলের পরিমাণ অনেক কম। এই রেলি নদীর এই ব্রিজ ক্রস করে আমরা এই পরবর্তী যে কালিম্পংয়ের পাহাড় সেটাই প্রবেশ করে সেখান থেকে ওপরে একদম কালিম্পংয়ের ওপরে ডেলো আমরা পার্কে যাব। ডেলোর পথে যেতে যেতে আমাদের গাড়ির চালক হঠাৎই একটা বৌদ্ধ মনেস্ট্রির সামনে গাড়ি থামালেন। দুর্ভাগ্যবশত মনেস্ট্রিটি তখন বন্ধ ছিল, তাই ভেতরে প্রবেশ করা সম্ভব হলো না। তবে সুযোগ হাতছাড়া না করে আমরা একটু আশেপাশে ঘুরে দেখলাম। মনেস্ট্রির প্রবেশদ্বারে লেখা ছিল ত্রিরত্ন বুদ্ধ পার্ক। শান্ত পরিচ্ছন্ন পরিবেশ আর পাহাড়ি আবহ মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা প্রশান্তি অনুভব করা যাচ্ছিল। যদিও খুব বেশি সময় সেখানে কাটানো হয়নি, তবুও পথের এই ছোট্ট বিরতিটুকু আমাদের সফরে সুন্দর একটা সংযোজন হয়ে রইল। আমরা এখন আছি কালিম্পং সায়েন্স সেন্টারে। তো কালিম্পং সায়েন্স সেন্টার আর ডেলো পার্ক কাছাকাছি। তো কালিম্পং সায়েন্স সেন্টারের ভিতরে তো নানা সায়েন্সের ফিকশনের জিনিস আছে, সেগুলো আমরা দেখব। আর বাইরে একটা চিলড্রেন পার্ক এবং সায়েন্সেরই নানা রকম জিনিস সেখানে রাখা আছে। তো আমরা একটু সায়েন্স সেন্টার ঘুরে দেখি। দেখতে পেরেছি। কালিম্পং সায়েন্স সেন্টারে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা পৌঁছে গেলাম ডেলো পার্কে। কালিম্পংয়ের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র থেকে চারপাশের পাহাড়, উপত্যকা, দূরের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে আপনি উপভোগ করতে পারবেন। এখানে কিছুটা সময় কাটিয়ে
পাহাড়ি দুপুরের শেষ সৌন্দর্যটুকু মন ভরে উপভোগ করে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। পথিমধ্যে কালিম্পং শহরের ব্যস্ত বাজার এলাকা পেরিয়ে ধীরে ধীরে নেমে আসতে লাগলাম সমতলের দিকে। পাহাড়কে পিছনে ফেলে ফেরার পথ শুরু হলেও মনটা তখনও রয়ে গিয়েছিল সেই পাহাড়ি বাতাস আর মেঘের দেশে। প্রতিটি ভ্রমণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নও রেখে যায়। কেন এই নির্জন পথগুলো বারবার আমাদের ডেকে নিয়ে যায়, আর কেনই বা কয়েকটা দিন কাটিয়ে ফিরে এসেও মনে হয় যেন কিছু একটা সেখানে ফেলে এসেছি। চারকোলের মেঘ, কাফের গাঁয়ের পাহাড়ি নীরবতা, পথের ধারে দাঁড়িয়ে থাকা পাইন গাছ আর ছোট ছোট মুহূর্তে ভরা এই 3টে দিন হয়তো ক্যালেন্ডারের হিসেবে খুব সামান্য, কিন্তু স্মৃতির খাতায় এদের জায়গা অনেক বড়। পাহাড়ে গেলে আমরা শুধু নতুন জায়গা দেখি না, একটু ধীরে চলতে শিখি, একটু গভীরভাবে দেখতে শিখি, আর ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া নিজের সঙ্গেও আবার নতুন করে পরিচয় হয়। এই সুন্দর সফরের এখানেই ইতি। তবে পাহাড়ের গল্প কখনো শেষ হয় না। কোনো এক নতুন পথে, কোনো এক নতুন গ্রামের খোঁজে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভ্রমণ কাহিনীতে।